গাজায় হামাসের থাকা সব জিম্মির মুক্তি ও গ্রহণযোগ্য শর্তে গাজার যুদ্ধ শেষ করতে আবারও আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই দিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত 48 জন। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসাধারী 5.5 কোটি বিদেশির রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে 3 বছর ধরে চলা জালিয়াতি মামলায় অবশেষে জরিমানা থেকে অব্যাহতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানবো সেই খবর। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ফাসরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন অবশিষ্ট সব জিম্মির মুক্তি ও গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে তিনি আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। একই সাথে গাজা শহর দখলের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও 16 জন ত্রাণ প্রার্থীরও নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজা সিটি দখলে ইসরায়েলি হামলার মাঝেই সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ও বাকি জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে আলোচনায় বসবেন তিনি। তবে নেতানিয়াহু শর্ত দিয়েছেন, যে কোনো সিদ্ধান্ত তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। একই সঙ্গে নেতানিয়াহু আরও বলেন, তিনি হামাসকে পরাজিত করা ও গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে অটল আছেন। আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি। গাজা সিটি দখলের পরিকল্পনাটি চলতি মাসের শুরুতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন করেছে, যার নেতৃত্বে আছেন নেতানিয়াহু। এদিকে গেল সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি করা একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় হামাস। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে সেখানে আলোচক দল পাঠাবে তেল আবিব। এদিকে গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান শুরুর পর বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাচ্ছে লাখো ফিলিস্তিনি। এর মাঝেই গাজার দের আল বালাতে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অনেক ত্রাণ প্রার্থী। মনিরুজ্জামান বাবু, 71। যুক্তরাষ্ট্রের ভিসাধারী 5.5 কোটি বিদেশির রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এছাড়া বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দেয়া তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসাধারীরা অতিরিক্ত সময়ে অবস্থান করছে কিনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করছে কিনা সেই রেকর্ড তারা পর্যালোচনা করছে। আর এর ফলে অনেকেই যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য কর্ম ভিসা প্রদান বন্ধ করছে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন দমন অভিযান শুরু করেছেন। এতে শুধু অবৈধ অভিবাসী নয়, বৈধ অভিবাসীরাও এর আওতায় পড়েন। 3 বছর ধরে চলা জালিয়াতি মামলায় অবশেষে জরিমানা থেকে অব্যাহতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বৃহস্পতিবার এই জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে বাতিল করলেও ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া দ্বন্দ্ব বহাল রেখেছে নিউ ইয়র্কের আপিল আদালত। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে। এদিকে আপিল আদালতের রায়কে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় বলে বর্ণনা করেছেন ট্রাম্প। 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস পুনরুদ্ধারের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিচারক আর্থার অ্যানগার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $354 মিলিয়ন জরিমানা করেন। সেই সঙ্গে 3 বছরের জন্য তাকে ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়। সেই জরিমানাই এখন বেড়ে প্রায় $500 মিলিয়ন দাঁড়িয়েছে। 6 মাসে 6টি যুদ্ধ শেষ করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও চেয়েছেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই কূটনৈতিক দক্ষতা নিয়ে সন্তুষ্ট নন খোদ মার্কিনিরা। অধিকাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্প বিদেশি নেতাদের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করতে পারছেন না। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। So many different great things. Where is he?
Come on up here, Elon. দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে কূটনৈতিকভাবে যেন একটু বেশি সক্রিয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি গত 6 মাসে নিজ কূটনৈতিক দক্ষতায় তিনি 6টি যুদ্ধ শেষ করেছেন। আর এই দক্ষতার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই কূটনৈতিক দক্ষতা নিয়ে সন্তুষ্ট নন খোদ মার্কিনীরা। অধিকাংশ যুক্তরাষ্ট্রের মানুষ মনে করছেন ট্রাম্প বিদেশি নেতাদের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করতে পারছেন না। বৈশ্বিক জনমত যাচাইয়ের প্ল্যাটফর্ম ইউগভের একটি রেটিং ট্র্যাক করে ট্রাম্পের প্রতি মার্কিনীদের সমর্থন শনাক্ত করা হয়েছে, যেখানে দেখা গেছে গত ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্পের বিদেশ নীতির প্রতি মার্কিনীদের সমর্থন বেশি ছিল, তখন রেটিং ছিল 2। কিন্তু চলতি সপ্তাহে নতুন জরিপে দেখা গেছে ট্রাম্পের বিদেশ নীতির প্রতি মানুষের সমর্থনের রেটিং -14। এই জরিপ শুরু হয় আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের দিন আর শেষ হয় হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকের পর। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র 32% যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টরা যুদ্ধ শেষ করার দিকে কিছু অগ্রগতি এনেছেন বলে জানান। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইউগভের ওয়েবসাইটে প্রতি সপ্তাহে তাকে নিয়ে জনমত ট্র্যাক করে ইকোনমিস্ট। সেখানে মার্কিনীদের উদ্দেশ্যে প্রশ্ন করা হয় তারা প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করেন কিনা। ফলাফল চার্টে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্পের পক্ষে সমর্থন নিয়মিত ওঠানামা করছে। ট্রাম্পের অভিষেকের সময় তার নেওয়া অর্থনীতি সংক্রান্ত পদক্ষেপের উপর রেটিং বেশি ইতিবাচক ছিল, কিন্তু বাণিজ্য যুদ্ধ শুরু এবং বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার পর তা কমতে শুরু করে। ইউগভের তথ্য ইঙ্গিত দিচ্ছে মার্কিনীরা এখন ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিও অসমর্থন জানাচ্ছেন। Thank you very much. শারমিন স্বপ্না, ৭১। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের কাছে থেকে কড়া প্রতিক্রিয়া চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, দেখে ফিরছি। শান্তি চুক্তির জন্য ইউক্রেনের কাছে 3টি দাবির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই দাবিগুলো হলো পূর্ব ডনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দেয়া, ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিয়ে নিরপেক্ষ থাকা এবং পশ্চিমা সেনাদেরকে ইউক্রেনের মাটিতে না রাখা। যদিও 2024 সালের জুনে পুতিন ইউক্রেনকে 4টি প্রদেশ ডনেৎস্ক, লুহানেস্ক, খেরসন ও জাপোরিজিয়া পুরোপুরি ছেড়ে দেওয়ার দাবি করেছিলেন। কিন্তু নতুন প্রস্তাবে পুতিন ডনবাসের যেসব এলাকা এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো থেকে দেশটির সেনাবাহিনীকে পুরোপুরি সরে যেতে বলছেন। এর বিনিময়ে খেরসন ও জাপোরিজিয়ার বর্তমান যুদ্ধরেখাতেই রুশ সেনাদেরকে থামিয়ে রাখবে মস্কো। বৃহস্পতিবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি করাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কড়া প্রতিক্রিয়া চেয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠকের ওই প্রস্তাবে আমি তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছি। আমরা প্রস্তুত, কিন্তু রুশরা যদি প্রস্তুত না থাকে তাহলে কি হবে? রুশরা যদি প্রস্তুত না থাকে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা কড়া প্রতিক্রিয়া দেখতে চাইব। একই দিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন বৈঠকের জন্য প্রস্তুত আছেন পুতিন, কিন্তু শান্তি চুক্তিতে জেলেনস্কির সই করার বৈধ এখতিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমাদের প্রেসিডেন্ট আগে জানিয়েছেন তিনি বৈঠকে প্রস্তুত, তবে যেসব বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনার দরকার সেগুলো আগে থেকেই মন্ত্রিসভা ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি থাকতে হবে এবং স্বাভাবিকভাবেই যখন চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর্যায়ে পৌঁছাবে তখন ইউক্রেনের পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তির বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিষয়টি স্পষ্টভাবে নির্ধারিত থাকতে হবে। 2024 সালের মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধাবস্থায় নির্বাচন হয়নি বলে কিয়েভ বলছে তিনি এখনও বৈধভাবে দেশটির প্রেসিডেন্ট। তবে রাশিয়া বলছে ভবিষ্যতে ইউক্রেনের নতুন নেতৃত্ব এই চুক্তি মানবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ডনেৎস্ক অঞ্চলের আরও একটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৃষ্টি ঘটক, ৭১। কলম্বিয়ায় পুলিশের একটি হেলিকপ্টারে ড্রোন হামলা এবং একই দিনে একটি সামরিক বিমান ঘাঁটির কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। 2 ঘটনায় আহত হয়েছেন আরও 58 জন। জানা যায় দেশটির অ্যান্টিওকিয়া প্রদেশে মাদকদ্রব্য ধ্বংস অভিযানে নিয়োজিত ছিল জাতীয় পুলিশের একটি হেলিকপ্টার। সেই সময় ড্রোনটি হামলায় এটি বিধ্বস্ত হয়।